আপনারা কি জানেন ইসলামের পররাষ্ট্রনীতি কি? আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল। আমাদের বাপ মা করছে ভুল। সুপ্রে সরকার বানাইছি, তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে না। তারা 36 দিন পর তারা এনসিপি গঠন করে। তুলায় অভিশপ্ত না, অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি। আজকে যদি মিয়ানমারের সাথেও বাংলাদেশের যুদ্ধ বাঁধে তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? আমার ছেলে সারা শোল পুড়ে গেছে। আমেরিকা ঠিক একই কাজ করে যাচ্ছে। এটাই হচ্ছে একটি আদর্শিক রাষ্ট্রের কাজ। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমি যাওয়ার সময় এখানে দোলনায় আমি 4টা বাচ্চা খেলতে দেখছি। চিন্তা করা যায় 2025 সালে এসে 60-এর দশকের অর্থাৎ 1960 সালের তৈরি বিমান দিয়ে দেয়া হয় আমাদের বিমান বাহিনীর প্রশিক্ষণ, অথচ আমরা বিগত এক যুগ ধরে ডিজিটাল বাংলাদেশের গল্প শুনে আসতে আসতে আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল। যে উন্নয়ন আর ডিজিটাল বাংলাদেশের গল্প আমাদের শোনানো হতো, সেই ডিজিটাল বাংলাদেশের বিমান বাহিনী এমন বিমান দিয়ে প্রশিক্ষণ করত যে বিমান শ্রীলঙ্কার মতো দেশ পর্যন্ত ব্যবহার করা বহু আগেই বন্ধ করে দিয়েছে। বিশ্বের প্রতিটি দেশ তার পার্শ্ববর্তী দেশকে সম্ভাব্য শত্রু মনে করে তার সব ধরনের মিলিটারি প্রিপারেশন এবং কৌশল সাজায়। সেই জায়গায় ভারতের মতো শত্রু রাষ্ট্র বাংলাদেশের 3 দিক দিয়ে ঘিরে রাখার পরও আমাদের বিমান বাহিনী যখন শক্তিশালী হওয়ার পরিবর্তে নিজেই যখন ভাঙারি বিমান নিয়ে প্রশিক্ষণের সময় মুখ থুবড়ে পড়ে যায়, সেখান থেকেই বোঝা যায় এই বাংলাদেশের শাসকদের এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির কি অবস্থা। আপনারা জানেন একটি দেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হলে, তার সার্বভৌমত্ব রক্ষা করতে হলে তার মিলিটারি ফোর্স শক্তিশালী হওয়ার গুরুত্ব কত অপরিসীম। এবং এর গুরুত্ব আমরা কয়েকদিন আগেও ভালোভাবে টের পেয়েছি যখন ভারত পাকিস্তানে আক্রমণ করেছিল। তখন পাকিস্তানের মতো একটি দেশ তার মিলিটারি সক্ষমতার কারণে ভারতের কোমর ভেঙে দিয়েছিল। বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ যখন F-16, রাফায়েল, JF-17 এর মতো আধুনিক যুদ্ধ বিমান ব্যবহার করছে, সেখানে আমাদের দেশ ব্যবহার করছে F-7 এবং MiG-29 এর মতো চীনের তৈরি 1976 সালের বিমান, যে বিমানগুলোকে বর্তমানে আউটডেটেড হিসেবে অলরেডি ক্যাটাগরাইজ করা হয়েছে, যার রাডার সেন্সর বর্তমান প্রযুক্তির তুলনায় অত্যন্ত দুর্বল, যেগুলোর মাল্টিফাংশনাল ক্ষমতা নেই কিংবা এগুলোতে কোনো স্টেলথ প্রযুক্তি নেই। তো দেশের নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ দেশের মেরুদণ্ডের যখন এই অবস্থা, তখন অপরদিকে আমরা দেখতে পাই এই আধুনিকায়ন এবং ডিজিটাল বাংলাদেশের নাম করে শেখ হাসিনা তার ক্ষমতাকালীন সময়ে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন চুরি করে নিয়ে গেছে। যাদের কাছে এই $34 বিলিয়ন একটি নাম্বার মনে হয়, যারা বুঝতে পারেন না এটি কত বিশাল অঙ্কের টাকা, তাদের উদ্দেশ্যে বলতে চাই শুধুমাত্র এই $234 বিলিয়ন টাকার যদি 5% টাকা বাংলাদেশের মিলিটারি খাতে খরচ করা হতো, তাহলে বাংলাদেশের বিমান বাহিনীতে 70টি F-16, 24টি রাফায়েল এবং আরও 70টি T-50 গোল্ডেন ইগলের মতো অত্যাধুনিক বিমান যুক্ত করা যেত। $1 বিলিয়ন বাজেটের একটি অত্যাধুনিক জেট ইঞ্জিন ল্যাব প্রতিষ্ঠা করা যেত এবং বাংলাদেশের সম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করার জন্য নতুন একটি এয়ারবেস তৈরি করা যেত। আমরা বিশ্বের টপ 10 আকাশ প্রতিরক্ষা আছে এরকম দেশের অন্তর্ভুক্ত হতে পারতাম। এখন প্রশ্ন হচ্ছে, এই দায় আসলে কার? এই দায় কি শুধুই হাসিনার? বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে অনেক দল ক্ষমতায় এসেছে, দল আসে দল যায়, কিন্তু তারপরও বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। বাংলাদেশের বিমান বাহিনী সেই 60-এর দশকের 70-এর দশকের বিমান দিয়ে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের আকাশকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। যেখানে দেশের মানুষের নিরাপত্তার কথা সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা ছিল, সেখানে এই দেশের মানুষকেই হুমকির মুখে ফেলে এই রাজনৈতিক দলগুলো একের পর এক ক্ষমতায় এসে লুটপাট এবং দুর্নীতি করা ছাড়া আর কোনো কিছুই দিতে পারেনি। এই সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যদি ইউনূসের তুলনা করি, তাহলে এই সকল রাজনৈতিক দলগুলোর চেয়ে শতগুণ ভালো এই ইউনূস ক্ষমতায় আসার পরও আমরা দেখেছি সে পতিতাদেরকে পুনর্বাসনের জন্য বাজেট দিতে পারে, সে জাতিসংঘের অফিস খোলার জন্য চুক্তি করতে পারে, কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য তার কোনো চুক্তি দেখিনি, তার কোনো বাজেট দেখিনি। তাহলে এর কারণ কি? কোনো সরকারি ক্ষমতায় আসার পরে কেন বাংলাদেশকে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করছে না? এর একটাই মাত্র কারণ, ক্ষমতায় যাওয়া বাংলাদেশের প্রতিটি শাসক এই সাম্রাজ্যবাদীদের তাবেদার এবং এই সাম্রাজ্যবাদীদেরকে এই ভারত আমেরিকাকে খুশি রেখেই তারা ক্ষমতায় থাকতে চায়। তারা দেশ এবং দেশের মানুষকে বিক্রি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এজন্যই এক এক সময় এক এক দল এসে এক এক দেশের গোলামি করে এবং ঋণ নেয়ার নামে, চুক্তি করার নামে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বার্থকে তুলে দেয়। শেখ হাসিনা যেভাবে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল, এই দালাল ইউনূস এখন আমেরিকার হাতে বিক্রি করে দিচ্ছে। কেউই দেশের মানুষের নিরাপত্তা এবং সক্ষমতার কথা ভাবছে না। আজকে যদি মিয়ানমারের সাথেও বাংলাদেশের যুদ্ধ বাঁধে তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? আমাদের এই দুর্বলতার জন্যই আমরা এতদিন দেখেছি এই মিয়ানমার এত বাড়াবাড়ি করার পরও বাংলাদেশের পক্ষ থেকে কোনো শক্ত জবাব দেওয়া হয়নি, অথচ আমাদের জনগণের ত্যাগ কিংবা সাহসের কোনো অভাব নেই। এই অবস্থা থেকে উত্তরণের জন্য, দেশকে শক্তিশালী করার জন্য আমাদেরকে যদি চিন্তা করতে হয়, তাহলে প্রথমেই আমাদেরকে যে জিনিসটি বুঝতে হবে সেটি হচ্ছে একটি দেশের পররাষ্ট্রনীতি। একটি দেশের পররাষ্ট্রনীতি ডিসাইড করে সেই দেশ সামরিকভাবে কতটুকু শক্তিশালী হবে। আপনার দেশের যদি পররাষ্ট্রনীতি হয় যে কারোর সাথেই আপনি যুদ্ধ করবেন না, সবার সাথেই বন্ধুত্ব করে চলবেন, সেখানে কখনোই আপনি আপনার দেশকে সামরিকভাবে শক্তিশালী করবেন না, কারণ আপনার সামরিকভাবে শক্তিশালী হওয়ার কোনো ইচ্ছাই নেই। আপনি প্রথম থেকেই ডিসাইড করে বসে আছেন যে আপনাকে কেউ লাত্তি দিলেও আপনি কারোর সাথে যুদ্ধ করবেন না। তো যেহেতু আপনি যুদ্ধই করবেন না, সেহেতু আপনার এই যুদ্ধাস্ত্র কিংবা সামরিকভাবে শক্তিশালী হওয়ার প্রয়োজনটা কি? তাই একটি দেশ সামরিকভাবে শক্তিশালী হবে কি হবে না সেটি নির্ধারণ করে তার পররাষ্ট্রনীতি।
এবং একটি দেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় তার শাসন ব্যবস্থার মাধ্যমে। এবং আপনারা জানেন আমাদের শাসন ব্যবস্থা হচ্ছে আমেরিকার চাপিয়ে দেয়া সেকুলার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা কখনোই আমাদেরকে বিশ্ব দরবারে মুরল হিসাবে মাথা তুলে দাঁড়াবার কিংবা বিশ্বের নেতৃত্ব দেওয়ার মতো কোনো ভীষণ আমাদেরকে দেয় না। এই শাসন ব্যবস্থা আমাদেরকে পশ্চিমাদের জন্য কাপড় চোপড় তৈরি করাকে গর্বের বিষয় হিসেবে দেখায়। আপনি যখন অন্য কারো শাসন ব্যবস্থা দ্বারা শাসিত হবেন, তখন সেই শাসন ব্যবস্থা আপনি যার কাছ থেকে নিয়েছেন সেটি দিয়ে আপনি তার চেয়ে বড় হতে পারবেন না। আপনাকে যদি তার চেয়ে বড় হতে হয় তাহলে আপনার নিজস্ব শাসন ব্যবস্থা, নিজস্ব পদ্ধতি এবং সিস্টেম লাগবে। তাই আমাদের প্রয়োজন নেতৃত্বদানকারী একটি পররাষ্ট্রনীতি এবং একটি শক্তিশালী শাসন ব্যবস্থা। আপনারা কি জানেন ইসলামের পররাষ্ট্রনীতি কি? ইসলামের মূল পররাষ্ট্রনীতি হচ্ছে পুরো দুনিয়ার বুকে ইসলামকে প্রতিষ্ঠা করা। এটাই যদি হয় একটি দেশের পররাষ্ট্রনীতি, তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় সেই দেশকে ইসলাম প্রচারের জন্য যতটুকু শক্তি অর্জন করা দরকার, যা যা করা দরকার তাই করতে হবে। এখন আমরা দেখছি সেকুলার গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রচার করার জন্য আমেরিকা ঠিক একই কাজ করে যাচ্ছে। এটাই হচ্ছে একটি আদর্শিক রাষ্ট্রের কাজ। বনু কুরাইজার অভিযানে মুসলমানরা যখন বিজয় লাভ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একজন সাহাবীকে সেই প্রাপ্ত গনিমার সম্পদ দিয়ে শামে প্রেরণ করেছিলেন যুদ্ধাস্ত্র কিনে আনার জন্য। এখান থেকে আমরা দেখতে পাই ইসলামিক রাষ্ট্রকে মিলিটারিলি সক্ষম হতে হবে এবং ইসলামের এই ফরেন পলিসি যে দুনিয়ার বুকে সকল দিনের উপর ইসলামকে বিজয়ী করতে হবে, সেই ফরেন পলিসির জন্য আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই তিনি রোমানদের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। তাই আমরা যদি বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে চাই, একটি শক্তিশালী ফরেন পলিসির মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পশ্চিমাদের চাপিয়ে দেয়া সেকুলার গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে ইসলামিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।